হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগত। আজ আমরা পোলো কুয়েলোর দ্য অ্যালকেমিস্ট সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার ভাগ্য, আপনার ধন, আপনার জীবন যেখানে শুরু হয়েছিল সেখানেই লুকিয়ে থাকতে পারে? আপনি কি কখনো অনুভব করেছেন যে সমগ্র মহাবিশ্ব, সমগ্র সৃষ্টি আপনার স্বপ্নে পৌঁছানোর জন্য আপনাকে ডাকছে এবং আমরা সেগুলি বুঝতে ব্যর্থ হই? এই গল্পটি এমন একটি যাত্রা সম্পর্কে, একজন যুবকের সম্পর্কে যে তার স্বপ্নের পিছনে বিশ্ব ভ্রমণ করে কেবল আসল ধন কি তা খুঁজে বের করার জন্য। তাই এই জাদুকরী যাত্রায় আমার সাথে আসুন এবং সান্তিয়াগোর গল্প থেকে শিখুন যে আপনি যখন আপনার সমস্ত হৃদয় দিয়ে কিছু চান, তখন সমগ্র মহাবিশ্ব তা আপনার কাছে আনার জন্য ষড়যন্ত্র করে। প্রথম অধ্যায়, একজন রাখালের স্বপ্ন, যেখানে একটি যাত্রা শুরু হয়। তো বন্ধুরা, গল্পটি শুরু হয় স্পেনের সুন্দর সমভূমিতে এবং আমাদের নায়কের নাম সান্তিয়াগো। সান্তিয়াগো কোনো রাজা বা রাজপুত্র নন, তিনি একজন সাধারণ রাখাল, একটি যুবক যার নিজস্ব বাড়ি, একটি খোলা আকাশ এবং তার চোখে স্বপ্ন। তিনি পড়াশোনা করতে ভালোবাসেন। তার বাবা মা চেয়েছিলেন তাকে একজন পুরোহিত হতে, কিন্তু সান্তিয়াগো পৃথিবী ভ্রমণ করতে চেয়েছিল। সে এক জায়গায় সীমাবদ্ধ থাকতে পছন্দ করত না, তাই সে রাখাল হওয়ার সিদ্ধান্ত নিল, যাতে সে নতুন শহর, নতুন মাঠ দেখতে পারে এবং তার ভাল্লুকদের সাথে, নতুন মানুষদের সাথে দেখা করতে পারে। তার জীবন ছিল সহজ, দিনের বেলা ভাল্লুকদের চড়ানো, রাতে তারার নিচে ঘুমানো এবং তার ভাল্লুকদের সাথে কথা বলা। সে তার জীবন নিয়ে খুশি ছিল, মুক্ত, কিন্তু তার শান্তিপূর্ণ জীবনে একটা অস্থিরতা ছিল। একটা স্বপ্ন বারবার আসছিল। সেই স্বপ্নে সে নিজেকে তার ভাল্লুকদের সাথে একটি মাঠে দেখতে পেল। তারপর একটি ছোট শিশু এসে তার ভাল্লুকদের সাথে খেলতে শুরু করল। তারপর শিশুটি সান্তিয়াগোর হাত ধরে তাকে মিশরের পিরামিডের দিকে নিয়ে যায় এবং বলে যে এখানে এলে তুমি একটি লুকানো ধন খুঁজে পাবে। কিন্তু ঠিক যখন শিশুটি গুপ্তধনের সঠিক অবস্থান প্রকাশ করতে চলেছে, তখন সান্তিয়াগো জেগে ওঠে। একবার দেখা স্বপ্ন ভুলে যায়। যদি দুবার ঘটে তবে সে এটিকে কেবল কাকতালীয় বলে মনে করে। কিন্তু যখন একই স্বপ্ন পুনরাবৃত্তি করে, তখন তার মনে একটি প্রশ্ন জাগে, এই স্বপ্নের কি কোনো অর্থ আছে? সান্তিয়াগোর সাথেও একই ঘটনা ঘটছিল। সে এটিকে উপেক্ষা করতে পারছিল না। তার হৃদয়ে এক অদ্ভুত টান ছিল, একটা ডাক তাকে মিশরীয় পিরামিডের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। এই বিভ্রান্তি দূর করার জন্য সেই স্বপ্নের ব্যাখ্যাকারী এক জিপসি মহিলার কাছে যায়। মহিলাটি সান্তিয়াগোর গল্প শোনে এবং খুব সহজভাবে তাকে বলে যে তোমাকে অবশ্যই মিশরীয় পিরামিডগুলিতে যেতে হবে। তুমি সেখানে সত্যিই গুপ্তধন পাবে, কিন্তু আমার একটি শর্ত আছে। যখন তুমি সেই গুপ্তধন পাবে, তখন তোমাকে এর দশমাংশ আমাকে দিতে হবে। সান্তিয়াগো এটাকে কিছুটা অদ্ভুত মনে করে। সে মনে করে যে এটা যে কেউ বলতে পারত, এর জন্য কেন টাকা দিতে হবে। সে কিছুটা হতাশ হয়ে চলে যায়, এই ভেবে যে এসব বাজে কথা, তার ভাইদের সাথে খুশি থাকা উচিত। সে একটি শহরের চত্বরে বসে একটি বই পড়ছে এবং তার স্বপ্ন ভুলে যাওয়ার চেষ্টা করছে। তখন একজন বৃদ্ধ লোক এসে তার পাশে বসে। লোকটি নিজেকে সালেমের রাজা হিসাবে পরিচয় দেয়, যার নাম মেলকিসেদ্দাক। সান্তিয়াগো প্রথমে অবিশ্বাসী। সে মনে করে যে এটি কেবল কিছু বৃদ্ধ লোক তৈরি করছে, কিন্তু তারপর বৃদ্ধ রাজা তাকে সান্তিয়াগো সম্পর্কে এমন কিছু বলতে শুরু করে যা কেবল সান্তিয়াগো জানে। সে তাকে তার ব্যক্তিগত কথা বলে। সে বলে যে এই পৃথিবীতে প্রতিটি ব্যক্তির একটি উদ্দেশ্য থাকে, একটি স্বপ্ন পূরণ করতে হয়, এবং সেটাকে বলা হয় ব্যক্তিগত কাহিনী। রাজা সান্তিয়াগোকে ব্যাখ্যা করেন যে আমরা যখন ছোট থাকি তখন আমরা সকলেই আমাদের ব্যক্তিগত কাহিনী জানি, কিন্তু আমরা যখন বড় হই, পৃথিবীর ভয় এবং দায়িত্ব আমাদের স্বপ্ন থেকে দূরে ঠেলে দেয়। বৃদ্ধ রাজা সান্তিয়াগোকে বলেন যে মিশরের পিরামিডে গিয়ে গুপ্তধন খুঁজে পাওয়ার স্বপ্ন তোমার ব্যক্তিগত কাহিনী, এবং এই মহাবিশ্ব, এই সৃষ্টি সর্বদা সংকেত পাঠায়, যাকে আমরা অশুভ সংকেত বলি। এই সংকেতগুলো আমাদের ব্যক্তিগত কাহিনীর দিকে নিয়ে যায়। রাজার কথায় একটা জাদু ছিল। সান্তিয়াগোর হৃদয় স্পর্শ করে এমন একটা সত্য। তিনি অনুভব করেছিলেন যে এই স্বপ্ন কেবল একটি স্বপ্ন নয়, বরং তার নিয়তির আহ্বান। কিন্তু এই যাত্রা শুরু করার জন্য তাকে তার গবাদি পশু বিক্রি করে তার আরামদায়ক জীবন ত্যাগ করতে হবে। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কেউ কি স্বপ্নের জন্য তার পুরো পৃথিবীকে ঝুঁকির মুখে ফেলবে? রাজা তাকে ভাবার সময় দেন এবং বলেন, যদি তুমি প্রস্তুত থাকো তাহলে তোমার সম্পদের দশমাংশ আমাকে দাও এবং আমি তোমাকে গুপ্তধন পেতে সাহায্য করব। এখন সান্তিয়াগো নিজেকে এমন এক সংকটের মধ্যে দেখতে পাচ্ছে, যেখানে একদিকে তার একটি পরিচিত নিরাপদ পৃথিবী আছে, অন্যদিকে একটি অজানা যাত্রা, একটি স্বপ্ন। সে কি তার সম্পদ বিক্রি করবে? সে কি বৃদ্ধ রাজার উপর বিশ্বাস করবে,
নাকি সে ভয়ে তার পুরনো জীবনে ফিরে যাবে তা জানতে আপনাকে পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করতে হবে। দ্বিতীয় অধ্যায়, বৃদ্ধ রাজা এবং মহাবিশ্বের সংকেত। যখন ভাগ্য তোমার দরজায় কড়া নাড়ে। সান্তিয়াগো। বন্ধুরা এক গভীর দ্বিধায় পড়ে গেল। একদিকে ছিল তার বধিরতা, তার জীবনের সঞ্চয়, তার সমর্থন, এবং অন্যদিকে ছিল একটি অজানা স্বপ্ন, অবিশ্বাস্য প্রতিশ্রুতি। তার মন তাকে বলছিল যে বধিরতা বাস্তব, এই স্বপ্নটি কেবল একটি মায়া হতে পারে, কিন্তু তার হৃদয়ে তাকে অন্য কিছু বলছিল। সে বৃদ্ধ রাজার কথাগুলি মনে করছিল। ব্যক্তিগত গল্পের ব্যাপার, মহাবিশ্বের সংকেতের ব্যাপার। সে ভেবেছিল সে সবসময় একজন রাখাল হতে পারবে, সে আবার মহিষটিও কিনতে পারত। কিন্তু যদি সে আজ তার স্বপ্ন পূরণ না করে, তাহলে সম্ভবত সে সারা জীবনের জন্য অনুশোচনা করবে। এই চিন্তা মাথায় রেখেই সে একটি সাহসী সিদ্ধান্ত নিল। সে তার সমস্ত ভেড়া বিক্রি করে দিল। যখন সে সেগুলো বিক্রি করল, তখন তার হৃদয়ে এক অদ্ভুত দুঃখ ছিল। সে ওই ভেড়াগুলোকে পরিবারের মতো মনে করত, কিন্তু একটা রোমাঞ্চ ছিল, নতুন যাত্রা শুরু করার রোমাঞ্চ। সে টাকা নিয়ে বৃদ্ধ রাজার কাছে গেল। রাজা তার চোখে সাহস এবং দৃঢ়তা দেখে হাসলেন। সান্তিয়াগো তার ভেড়ার জন্য যে অর্থ পেয়েছিল তার দশমাংশ নেননি, বরং তাকে তার ভেড়ার দশমাংশ দিতে বললেন। সান্তিয়াগো অবাক হয়ে গেলেন, কিন্তু তিনি রাজাকে তার 6টি ভেড়া দিলেন। তারপর রাজা তাকে 2টি পাথর দিলেন, একটি কালো এবং একটি সাদা। পাথরগুলোর নাম ছিল উরিম এবং থুমি। রাজা ব্যাখ্যা করলেন যে যখন তুমি লক্ষণগুলি বুঝতে না পারো, যখন তুমি দ্বিধাগ্রস্ত থাকো, তখন এই পাথরগুলিকে প্রশ্ন করো। সাদা পাথর মানে হ্যাঁ, আর কালো পাথর মানে না। কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেই নেওয়ার চেষ্টা করুন, কারণ এটি আপনার যাত্রা, এটি আপনার ব্যক্তিগত গল্প। তারপর রাজা তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বললেন। তিনি বললেন, সর্বদা মহাবিশ্বের লক্ষণগুলি বোঝার চেষ্টা করো। ঈশ্বর সকলের জন্য একটি পথ তৈরি করেছেন। তোমাকে কেবল সেই লক্ষণগুলি বুঝতে হবে যা তোমাকে সেই পথে সাহায্য করবে। রাজা আরও ব্যাখ্যা করলেন যে যখন তুমি তোমার ব্যক্তিগত গল্পের পথে হাঁটবে, তখন শুরুতেই সবকিছুই ভালো লাগে। একে বলা হয় শিক্ষানবিশের ভাগ্য। এটি মহাবিশ্বের তোমাকে উৎসাহিত করার উপায়। কিন্তু সামনের পথ কঠিন হবে, তোমার পরীক্ষা করা হবে, তোমাকে পরীক্ষা করা হবে। কিন্তু যদি তুমি হাল না হারাও, তাহলে তুমি অবশ্যই তোমার গন্তব্যে পৌঁছবে। এই সব কিছুই সান্তিয়াগোর কাছে সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু সে এটা বিশ্বাস করতে শুরু করে। সে অনুভব করেছিল যে সে একটি গুরুত্বপূর্ণ মিশনে আছে। রাজাকে বিদায় জানানোর পর সান্তিয়াগো আফ্রিকার উদ্দেশ্যে একটি জাহাজে উঠেছিল। সে একটি নতুন পৃথিবীতে যাত্রা করছিল, এমন একটি জায়গা যার ভাষা সে এমনকি বলতেও পারত না। সে ট্যাঞ্জিয়ারের একটি বারে বসেছিল, তার কাছে থাকা অর্থের জন্য খুশি ছিল। তার মনে হয়েছিল এখন সব কিছু সহজ। তারপর সে স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে এমন এক যুবকের সাথে দেখা করে। সান্তিয়াগো একজন পথপ্রদর্শক পেয়ে অত্যন্ত আনন্দিত হয়েছিল। লোকটি বলল যে পিরামিডগুলিতে পৌঁছতে হলে তাকে মরুভূমি পার হতে হবে এবং উট কিনতে হবে। সান্তিয়াগো তাকে সম্পূর্ণ বিশ্বাস করেছিল এবং তাকে তার সমস্ত টাকা দিয়েছিল যাতে সে উট কিনতে পারে। তারা একটি জনাকীর্ণ বাজারে গিয়েছিল। সান্তিয়াগো একটি সুন্দর তরবারি দেখতে পেল। এক মুহূর্ত এটির দিকে তাকিয়ে রইল, এবং যখন সে পিছনে ফিরে তাকালো, লোকটি এবং তার সমস্ত টাকা অদৃশ্য হয়ে গেছে। সান্তিয়াগোর হৃদয় ডুবে গেল। সে একা ছিল এক অদ্ভুত দেশে, একটি পয়সাও ছিল না, এবং সে ভাষাও জানত না। তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। সে তার কথা মনে রেখেছিল ভৈরন। তার নিরাপদ জীবনের কথা মনে পড়ল। সে কেঁদে ফেলল। স্বপ্নের জন্য সব কিছু ত্যাগ করার জন্য সে নিজেকে একজন মহা বোকার মতো অনুভব করল। সে নিজেকে চোর ভেবেছিল, একজন পরাজিত। সে বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবল, কিন্তু কিভাবে? তার কিছুই ছিল না। সে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। তার নতুন ভাগ্য ফুরিয়ে গিয়েছিল, এবং এখন আসল পরীক্ষা এসে গেছে। সেই অদ্ভুত শহরের ভিড়ে একা এবং লুণ্ঠিত সান্তিয়াগো এখন কি করবে? সে কি হাল ছেড়ে দেবে এবং তার ভাগ্যকে অভিশাপ দেবে, নাকি সে রাজার দেওয়া 2টি পাথর উরিম এবং থুমি মনে রাখবে? মহাবিশ্ব কি তাকে একটি নতুন চিহ্ন দেবে? তা জানতে আপনাকে পরবর্তী অধ্যায়ের জন্য অপেক্ষা করতে হবে। তৃতীয় অধ্যায়, ট্যাঞ্জিয়ারের প্রতারণা এবং প্রথম পরীক্ষা। যখন সমস্ত আশা নিভে যাবে। বন্ধুরা, কল্পনা করুন তরুণ সান্তিয়াগো, যে মাত্র কয়েক ঘন্টা আগে স্বপ্নের জগতে হারিয়ে গিয়েছিল এবং এখন বাস্তবতায় ভীত।
তার সমস্ত টাকা লুট করা হয়েছিল। সে এমন একটি দেশে ছিল যেখানে সে কাউকে চিনত না, সে কারো ভাষা বুঝত না। তার কাছে কেবল তার পোশাক এবং রাজার দেওয়া 2টি পাথর ছিল। হতাশা আর হতাশা তাকে ঘিরে ধরেছিল। সে নিজের ওপর, লোকটির ওপর এবং যে স্বপ্ন তাকে এই অবস্থায় এনেছে তার ওপর রেগে গেল। সে ভাবতে লাগল যে হয়তো আমার ফিরে যাওয়া উচিত। আমি একটি জাহাজ ধরে স্পেনে ফিরে যেতে পারি, আমি কারোর জন্য কাজ করতে পারি এবং আমার কান ফিরে আনতে পারি। সে নিজেকে একজন অসহায় মানুষ হিসেবে দেখতে শুরু করে, একজন মানুষ যার ওপর দুনিয়ার অন্যায় করা হয়েছে। সে বাজারে ঘন্টার পর ঘন্টা বসে থাকত। মানুষ আসত এবং যেত, নিজেদের জীবনে মগ্ন থাকত। কেউই সেই একালী দুঃখিত যুবকের কথা ভাবত না। রাত নেমে আসছিল আর সে ঘুণ্ডার্ত ছিল। তার মনে পড়ল যে তার জ্যাকেটের পকেটে হয়তো কিছু টাকা আছে। সে তার পকেট তল্লাশি করে দেখতে পেল যে প্রতারক সম্ভবত রেখে গিয়েছিল মাত্র কয়েকটি মুদ্রা। সেই টাকা দিয়ে সে কিছু খাবার কিনল। এখন তার কাছে আক্ষরিক অর্থে কিছুই অবশিষ্ট ছিল না। সে রাতে বাজারের এক কোণে ঘুমিয়ে পড়ল। ঘুম তার এড়িয়ে গেল। সে তার শত্রুদের কথা ভাবতে লাগল। তার মনে হলো যে তার মেয়েরা তাকে বিশ্বাস করেছিল এবং সে তাদের বিক্রি করে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। সে নিজেকে অভিশাপ দিল এবং তার ভাগ্যের জন্য দুঃখ করল। পরের দিন সকালে যখন সে ঘুম থেকে উঠল, সে দেখতে পেল যে বাজার আবার শুরু হয়েছে। দোকানদাররা তাদের স্টল সাজাচ্ছেন, মানুষ জিনিসপত্র কিনছেন। জীবন কারোর জন্য থেমে থাকে না। সান্তিয়াগো একটা জিনিস বুঝতে পেরেছিল। সে এখানে বসে কাঁদতে পারত, সে নিজেকে একজন হতভাগ্য ভাবতে পারত, অথবা সে একজন সাহসী ভ্রমণকারী হয়ে উঠতে পারত যে নতুন পৃথিবীর সন্ধানে সবকিছু হারিয়ে ফেলেছিল। এটা ছিল কেবল দৃষ্টিভঙ্গির পার্থক্য। সে রাজার কথা মনে রেখেছিল। সে বলেছিল পথ কঠিন হবে। সম্ভবত এটাই ছিল পরীক্ষা। তারপর সে তার পকেটে হাত দিয়ে উরুইম এবং থুমি 2টি পাথর স্পর্শ করল। তার মনে হল যেন রাজা তার সাথে আছেন, তাকে সাহস দিচ্ছেন। সে পাথরগুলো হাতে নিয়ে নিজের কাছে প্রতিজ্ঞা করল, আমি হাল ছাড়ব না, আমি নিজেকে হতভাগ্য মনে করব না, আমি আমার স্বপ্ন পূরণ করব। এই নতুন সংকল্প নিয়ে সে কাজের খোঁজে বাজারে ঘুরে বেড়াতে শুরু করল। সে ভাষা জানত না, যার কারণে এটি খুব কঠিন ছিল। সে প্রতিটি দোকানে গিয়েছিল, ইশারায় কাজ চাইতে চেয়েছিল, কিন্তু কেউ তাকে কাজ দিত না। হাঁটতে হাঁটতে সে একটি পাহাড়ের চূড়ায় পৌঁছেছিল, যেখান থেকে সে পুরো শহর দেখতে পাচ্ছিল। সেখানে একটি স্ফটিকের পাত্র বিক্রি করা দোকান ছিল। দোকানটি দেখতে খুব পুরানো এবং ধুলোময় লাগছিল। মালিক, একজন বৃদ্ধ লোক, কাউন্টারে বসেছিলেন, বিষণ্ণ দেখাচ্ছিল। দোকানটি দেখে সান্তিয়াগোর মনে এক অদ্ভুত তাড়াহুড়ো অনুভূত হল। তার মনে হল সেখানে সে কিছু সাহায্য পেতে পারে। সে দোকানের কাঁচের জিনিসপত্রের দিকে তাকালো, যা ধুলোয় ঢাকা। সে ভাবল, যদি সে এই জিনিসপত্রগুলো পরিষ্কার করে তাহলে বৃদ্ধ হয়তো খুশি হবে এবং তাকে কিছু খেতে দেবে। সে ভেতরে গিয়ে দোকানদারকে ইশারা করল যে সে তার সমস্ত স্ফটিকের জিনিসপত্র বিনামূল্যে পরিষ্কার করবে। বিনিময়ে তার শুধু কিছু খাওয়ার দরকার ছিল। বৃদ্ধ দোকানদার কিছু বলল না, সে শুধু তার দিকে তাকিয়ে রইল। সান্তিয়াগো এটাকে হ্যাঁ হিসেবে নিল এবং কাজে লেগে গেল। সে দোকানের সমস্ত কাঁচের জিনিসপত্র পালিশ করতে ঘন্টার পর ঘন্টা ব্যয় করল। যখন পরিষ্কার জিনিসপত্রের ওপর সূর্যের আলো পড়ল, তখন পুরো দোকানটি ঝলমল করে উঠল। সেদিন দোকানদারের দোকানে 2 জন গ্রাহক এসেছিল, যারা সম্ভবত বছরের পর বছর ধরে আসেনি। দোকানদার এটা দেখে অবাক হয়ে গেল। সে সান্তিয়াগোকে খাবার দিল এবং তাকে তার দোকানে চাকরির প্রস্তাব দিল। সান্তিয়াগোর জন্য এটি আশার আলো। ঘন অন্ধকারে একটি রশ্মি দেখা দিল। সে রাজি হয়ে গেল। কিন্তু এই চাকরি কি তাকে গুপ্তধনের দিকে নিয়ে যাবে, নাকি সেই বৃদ্ধ দোকানদারের মতো সেও তার পুরো জীবন একই দোকানে কাটাবে? এটা কি মহাবিশ্বের আরেকটি ইঙ্গিত, নাকি তার লক্ষ্য থেকে বিচ্যুতি? এই প্রশ্নের উত্তর আমরা পরবর্তী অধ্যায়ে খুঁজে পাব। 4র্থ অধ্যায়, স্ফটিক ব্যবসায়ীর দোকান, স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে সংঘর্ষ।
সান্তিয়াগো স্ফটিক ব্যবসায়ীর দোকানে কাজ শুরু করেছিলেন। এটি তার স্বপ্নের অংশ ছিল না। সে গুপ্তধনের সন্ধানে মিশরীয় পিরামিড অনুসন্ধান করতে বেরিয়েছিল এবং এখানে সে ধুলোময় পুরানো দোকানে স্ফটিকের পাত্র পরিষ্কার করছিল। কিন্তু তার আর কোনো উপায় ছিল না। তাকে অর্থ উপার্জন করতে হয়েছিল যাতে সে স্পেনে ফিরে যেতে পারে এবং তার ডিকন কিনতে পারে। তার স্বপ্ন এখন অনেক পিছনে। সে কেবল তার পুরানো জীবনে ফিরে যেতে চেয়েছিল। দোকানের মালিক একজন ভালো মানুষ ছিলেন, কিন্তু খুব ঐতিহ্যবাহী এবং পরিবর্তনের ভয়ে ভীত ছিলেন। তার দোকান বছরের পর বছর ধরে একই ছিল। এতে নতুন কিছু ছিল না। সে তার ভাগ্য বা তার দোকানের অবস্থা নিয়ে খুশি ছিল না, কিন্তু সে কিছু পরিবর্তন করার সাহস জোগাড় করতে পারেনি। সান্তিয়াগো কাজ করার সময় কিছু শিখেছিল। যখন আপনি সম্পূর্ণ নিষ্ঠা এবং হৃদয় দিয়ে কিছু করেন, ফলাফল সর্বদা ভালো হয়। তিনি প্রতিটি পাত্রকে এমনভাবে পালিশ করেছিলেন যেন এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান পাত্র। কঠোর পরিশ্রম দেখাতে শুরু করে। দোকানটি আরও পরিষ্কার এবং আকর্ষণীয় দেখাচ্ছিল। গ্রাহকরাও বাড়তে শুরু করে। সান্তিয়াগো বুঝতে পেরেছিলেন যে তিনি কেবল একজন রাখাল নন, তিনি জিনিসগুলিকে আরও ভালো করতে পারেন। একদিন তিনি দোকানদারকে একটি পরামর্শ দিলেন। তিনি বললেন, কেন আমরা দোকানের বাইরে একটি শোকেস তৈরি করি না এবং তাতে কিছু সুন্দর স্ফটিকের চশমা রাখি, যাতে পাহাড়ের চূড়ায় আসা লোকেরা সেগুলি দেখতে পায় এবং দোকানের প্রতি আকৃষ্ট হয়। দোকানদার প্রথমেই তস্তত করলেন। তিনি বললেন, আমি 50 বছর ধরে এই দোকানটি এভাবেই চালাচ্ছি। যদি আমি এখন কিছু পরিবর্তন করি এবং তা না করি, তাহলে লোকেরা কি বলবে? এই ভয় মানুষকে এগিয়ে যেতে বাধা দেয়, পরিবর্তনের ভয়। সান্তিয়াগো ব্যাখ্যা করেছিলেন যে আমরা যদি নতুন কিছু চেষ্টা না করি, তাহলে আমরা যেখানে আছি সেখানেই থাকব। অনেক বোঝানোর পরে দোকানদার রাজি হন। তারা একটি কাঠের শোকেস তৈরি করেছিলেন এবং সুন্দর স্ফটিকের চশমা দিয়ে এটি সজ্জিত করেছিলেন, এবং ফলাফল আশ্চর্যজনক ছিল। দোকানের বিক্রি দ্রুত গতিতে বৃদ্ধি পেল। মানুষ এখন কেবল বাসন কিনতেই আসে না, দোকানের সৌন্দর্য উপভোগ করতেও আসে। সান্তিয়াগো আরেকটি পরামর্শ দিলেন। তিনি বললেন, এই শহরের মানুষ পাহাড়ের চূড়ায় উঠতে ক্লান্ত হয়ে পড়ে। আমরা কেন এই সুন্দর স্ফটিকের গ্লাস পরা লোকেদের চা পরিবেশন করি না? দোকানদার অবাক হয়ে গেলেন। তিনি বললেন, কেউ কখনো স্ফটিকের গ্লাসে চা তৈরি করেনি। তার কাছে ধারণাটি খুবই অদ্ভুত মনে হল। কিন্তু সান্তিয়াগো ব্যাখ্যা করলেন যে যখন মানুষ এই সুন্দর গ্লাসে চা পান করবে, তখন তারা এগুলি এত ভালোবাসবে যে তারা এগুলি কিনতে চাইবে। এটি একটি নতুন অভিজ্ঞতা হবে। দোকানদারের জীবন একটি স্বপ্ন ছিল। সে মক্কা যেতে চাইত। এমনকি সে তার জন্য টাকাও জমিয়েছিল, কিন্তু সে কখনো যায়নি। সে ভয় পেয়েছিল যদি তার স্বপ্ন সত্যি হয়, তাহলে তার আর কোনো উদ্দেশ্য থাকবে না। সে কেবল মক্কা যাওয়ার স্বপ্ন নিয়েই তার জীবনযাপন করছিল। সান্তিয়াগো তাকে বোঝালেন যে স্বপ্ন কেবল সেগুলি দিয়ে বাঁচতে হবে না, বেঁচে থাকা উচিত। অবশেষে দোকানদার রাজি হয়ে গেল এবং তারা স্ফটিকের গ্লাসে চা বিক্রি শুরু করল। এই ধারণা বিপ্লবী প্রমাণিত হল। তার দোকানটি শহর জুড়ে বিখ্যাত হয়ে গেল। সান্তিয়াগো প্রায় 1 বছর ধরে সেখানে কাজ করেছিল। সেই 1 বছরে সে এত টাকা আয় করেছিল যে সে কেবল স্পেনেই ফিরে যেতে পারেনি, বরং তার ডিকন কেনবার যার লক্ষ্যে। সে 100টিরও বেশি বধির প্রাণী কিনতে পারত। সে তার লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। এখন সে মুক্ত ছিল। এক সন্ধ্যায় সে তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দোকানদারকে বিদায় জানাতে গেল। তার কাছে বাড়ি ফেরার টিকিট কেনার মতো যথেষ্ট টাকা ছিল। সে তার পুরনো নিরাপদ জীবনে ফিরে যেতে পারত। কিন্তু সেই 1 বছরে কিছু একটা বদলে গিয়েছিল। সে আর আগের সান্তিয়াগো নেই। সে শিখেছিল যে সে সব কিছু পরিবর্তন করতে পারে। সে নিজের ভাগ্য নিজেই লিখতে পারে। সে মহাবিশ্বের লক্ষণ বুঝতে শুরু করেছিল। তার মনে পড়েছিল যে তার আসল স্বপ্ন বধির প্রাণী কেনা নয়, বরং মিশরের পিরামিডে পৌঁছানো এবং তার ধন খুঁজে পাওয়া। সে আবারও এক মোড়ে দাঁড়িয়েছিল। একটি পথ তাকে তার আরামদায়ক অতীতের দিকে নিয়ে গিয়েছিল এবং অন্যটি
অনিশ্চিত স্বপ্নে ভরা ভবিষ্যতের দিকে। সে তার পকেট থেকে 2টি পাথর বের করে, উরিম এবং থুমি। সে তাদের দিকে তাকিয়ে হাসল। তার আর তাদের প্রয়োজন নেই। সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল। সে কোন পথ বেছে নেবে? সে কি বাড়ি ফিরবে, নাকি সে যে মরুভূমির স্বপ্ন দেখেছিল তা পার হবে? আমরা পরবর্তী অধ্যায়ে উত্তর খুঁজে পাব। 5ম অধ্যায়, মরুভূমির কাফেলা এবং একজন ইংরেজ। যখন জ্ঞান, বই এবং অভিজ্ঞতার মধ্যে বিভক্ত। বন্ধুরা, সান্তিয়াগো আবারও সাহসের পথ বেছে নিলেন। তিনি বাড়ি ফেরার ধারণা ত্যাগ করলেন এবং মরুভূমি পার হয়ে মিশরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তটি সহজ ছিল না। 1 বছরের কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ তাকে এমন একটি যাত্রায় ব্যয় করতে হয়েছিল যার ফলাফল তিনি জানতেন না। কিন্তু এখন তিনি জানতেন যে ব্যক্তিগত গল্পের পিছনে ছুটতে হবে জীবনের আসল উদ্দেশ্য। তিনি সেই গুদামে পৌঁছালেন যেখানে কাফেলারা মরুভূমি পার হওয়ার জন্য রওনা হয়েছিল। সেখানে তিনি অসংখ্য বই এবং অদ্ভুত যন্ত্রে ঘেরা একজন ইংরেজকে দেখতে পেলেন। সান্তিয়াগো কৌতূহলী হয়ে তার সাথে কথা বললেন। কথোপকথনের সময় তিনি জানতে পারলেন যে ইংরেজও একই কাফেলায় মরুভূমি পার হচ্ছেন। তিনি একজন আলকেমিস্ট খুঁজছিলেন। একজন আলকেমিস্ট হলেন এমন একজন যিনি যে কোনো ধাতুকে সোনায় রূপান্তর করতে পারেন এবং জীবনের অমৃতের অধিকারী। ইংরেজ তার পুরো জীবন রসায়নের রহস্যময় শিল্প বোঝার চেষ্টা করে কাটিয়েছিলেন। তিনি অসংখ্য বই অধ্যয়ন করেছিলেন, কিন্তু তিনি একজন সত্যিকারের আলকেমিস্টের সাথে দেখা করতে চেয়েছিলেন, যিনি তাকে এই শিল্পের রহস্য শেখাতে পারেন। সে শুনেছিল যে মরুভূমির মাঝখানে আলফিউম নামে একটি মরুদ্যান আছে, যেখানে 100 বছরের পুরনো আলকেমিস্ট বাস করতেন। সান্তিয়াগো এই কথা শুনে অবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে সবাই কিছু গুপ্তধনের সন্ধান করছে। কেউ সোনার, মূল্যবান সম্পদ, কেউ জ্ঞানের সন্ধান করছে। কাফেলাটি তার যাত্রা শুরু করল। শত শত মানুষ এবং উটের একটি বিশাল কাফেলা। মরুভূমি ছিল এক অন্তহীন সমুদ্রের মতো, যেখানে বালি ছাড়া আর কিছুই ছিল না। দিনের বেলায় প্রচণ্ড গরম এবং রাতে হিমশীতল ঠান্ডা ছিল। কাফেলাটি খুব ধীরে ধীরে চলত এবং কেবল রাতে থামত। প্রথম দিকে সান্তিয়াগো ইংরেজের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছিল। সে তার বই দেখতে চেয়েছিল। সে আলকেমি সম্পর্কে জানতে চেয়েছিল, কিন্তু ইংরেজটি বেশিরভাগই তার নিজের বইয়ের মধ্যেই হারিয়ে গিয়েছিল। সে বিশ্বাস করত যে বিশ্বের সমস্ত জ্ঞান তাদের মধ্যেই নিহিত। সে সান্তিয়াগোকে একজন সরল রাখাল বলে মনে করত যে এই গভীর বিষয়গুলি বোঝে না। সে তাকে আবার বিরক্ত করা ঠিক মনে করেনি। সে তার নিজের বই অধ্যয়ন শুরু করে এবং সেই বইটি ছিল মরুভূমি। ইংরেজ যখন বইয়ের অক্ষরে জ্ঞান খুঁজছিল, তখন সান্তিয়াগো প্রকৃতির লক্ষণগুলি শুনছিল। তিনি উটের পালকদের সাথে কথা বললেন, তাদের কাছ থেকে শিখলেন কিভাবে মরুভূমিতে তাদের পথ খুঁজে বের করতে হয় এবং তারাগুলো কি ইঙ্গিত করে। তিনি শিখলেন যে মরুভূমি সবসময় একরকম থাকে না, এটি ক্রমাগত পরিবর্তন হয়। তিনি বাতাসের ভাষা বুঝতে শুরু করলেন। তিনি বালির টিলার পরিবর্তিত আকারের মধ্যে লুকিয়ে থাকা বার্তাগুলি বোঝাতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন যে অভিজ্ঞতার চেয়ে বড় শিক্ষক আর কেউ নেই। জ্ঞান কেবল বইয়ে নয়, জীবনযাপনেও পাওয়া যায়। তিনি সৃষ্টির আত্মা অনুভব করতে শুরু করলেন। মানুষ, প্রাণী বা মরুভূমির বালি সকলের দ্বারা বোধগম্য একটি সার্বজনীন ভাষা। যাত্রার সময় কাফেলার মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়তে শুরু করল। খবর এলো যে মরুভূমিতে উপজাতিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। যাত্রা আগের চেয়েও বিপজ্জনক হয়ে উঠল। মানুষ শান্ত হয়ে গেল এবং রাতে আগুন জ্বালাতেও ভয় পেল। সবাই কেবল যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থান হিসেবে বিবেচিত আলফিউম মোয়েসেসে পৌঁছাতে চাইল। এই বিপদ সান্তিয়াগো এবং ইংরেজকে আরও কাছে এনে দিল। ইংরেজ সান্তিয়াগোকে আলকেমি, দার্শনিকের পাথর, জীবনের অমৃত সম্পর্কে বলল,
আর সান্তিয়াগো ইংরেজকে মহাবিশ্বের লক্ষণ এবং তার ব্যক্তিগত গল্প সম্পর্কে বলল। তারা বুঝতে পারল যে তারা দুজনেই একই জিনিস খুঁজছে, কেবল তাদের পথ আলাদা। ইংরেজ বুঝতে পারল যে কেবল পড়াশোনাই যথেষ্ট নয়, তার পৃথিবী দেখা এবং অনুভব করাও দরকার। এই বিপজ্জনক যাত্রা কি তাদের গন্তব্যে নিয়ে যাবে? তারা কি সেই মহান আলকেমিস্টকে খুঁজে পাবে যা তারা খুঁজছে? এবং আলফিয়া মোয়েসেসে সান্তিয়াগোর জন্য কে অপেক্ষা করছে? কে তার জীবন চিরকালের জন্য বদলে দেবে? আমরা পরবর্তী অধ্যায়ে উত্তর খুঁজে পাব। 6ষ্ঠ অধ্যায়, মরুদ্যান এবং ফাতিমার দর্শন। যখন যাত্রা গন্তব্যের চেয়ে বেশি সুন্দর বলে মনে হয়। কয়েক সপ্তাহের কঠিন এবং বিপজ্জনক ভ্রমণের পর কাফেলা অবশেষে আলফায়ুম ওয়েসিসে পৌঁছায়। মরুদ্যানটি মরুদ্যানের মাঝখানে স্বর্গের মতো। হাজার হাজার খেজুর পাতা, মিঠা পানির কুয়ো এবং চারপাশে জীবনের ব্যস্ততা। উপজাতীয় দ্বন্দ্বের কারণে মরুদ্যানটিকে নিরপেক্ষ অঞ্চল ঘোষণা করা হয়েছিল। নাকি এটা ছিল যেখানে কেউ অস্ত্র নিয়ে আসতে পারত না? এখানে পৌঁছে ক্যারাভানের লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তাদের বলা হয়েছিল যে সংঘর্ষ শেষ না হওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে হবে। কেউ জানত না কতক্ষণ লাগবে, দিন, সপ্তাহ অথবা হয়তো মাস। সান্তিয়াগোর জন্য এটি ছিল আরেকটি অবাঞ্ছিত যাত্রাবিরতি, যা তাকে তার ধন থেকে কেড়ে নিয়েছিল। মরুদ্যানের জীবন ছিল একেবারেই আলাদা। নারী ও শিশুরা এখানে থাকত যখন যোদ্ধারা মরুভূমিতে লড়াই করত। সর্বত্র এক অদ্ভুত শান্তি এবং প্রত্যাশার পরিবেশ ছিল। যে ইংরেজ যে অ্যালকেমিস্টকে খুঁজছিল সে খুব উত্তেজিত ছিল। সে সান্তিয়াগোকে তাকে খুঁজে পেতে সাহায্য করতে বলল। সান্তিয়াগো লোকেদের জিজ্ঞাসা করতে শুরু করল, কিন্তু কেউ অ্যালকেমিস্ট সম্পর্কে কিছুই জানত না, অথবা হয়তো বলতে চাইছিল না। লোকেরা অদ্ভুতভাবে তার দিকে তাকাল। সান্তিয়াগো ভাবল যে সম্ভবত এটি একটি মিথ, সম্ভবত এখানে কোনো অ্যালকেমিস্ট ছিল না, কিন্তু সে ইংরেজকে সাহায্য করতে চেয়েছিল। সে মরুদ্যানের মানুষের সাথে মিশতে শুরু করল। সে তাদের জীবন বোঝার চেষ্টা করল। একদিন সন্ধ্যায় সে একটি কূপের কাছে গেল, যেখানে মরুদ্যানের মহিলারা জল আনতে আসত। তারপর তার চোখ পড়ল এক যুবতীর ওপর। সে কালো পোশাক পরেছিল। সে কাঁধে একটি জলের পাত্র বহন করছিল, কিন্তু তার মুখ খোলা ছিল। তার চোখ সুন্দর ছিল। এবং যখন সান্তিয়াগো তাদের দিকে তাকালো, তখন তার মনে হলো যেন সময় থেমে গেছে। তার মনে হলো যেন সৃষ্টির আত্মা, যা সে কেবল কখনো অনুভব করেছিল, তার সামনে উপস্থিত। সে এমন অনুভূতি অনুভব করল যা সে আগে কখনো অনুভব করেনি। ভৈরনের সাথে নয়, বইতে নয়, কোনো স্ফটিকের দোকানে নয়। প্রথম দেখাতেই সে প্রেমে পড়ে গেল। সে যুবতীর সাথে কথা বলার সাহস সঞ্চয় করল। তার নাম ছিল ফাতিমা। সেই এক সাক্ষাৎ সান্তিয়াগোর পৃথিবীকে বদলে দিল। মরুদ্যানে থাকতে তার আর খারাপ লাগছিল না। তার আর তার ধন সম্পদের জন্য তাড়াহুড়ো ছিল না। প্রতিটি দিন ফাতিমার সাথে দেখা করার প্রত্যাশায় কেটে যেত। প্রতি সন্ধ্যায় সে একই কূপে যেত এবং ফাতিমার সাথে কথা বলত। ফাতিমা তাকে মরুদ্যান সম্পর্কে বলত। সে তাকে মরুভূমি সম্পর্কে বলত। সে মরুভূমির মেয়ে ছিল যে অপেক্ষা করতে জানত। সে সান্তিয়াগোকে ব্যাখ্যা করল যে মরুভূমির মানুষ সবসময় যুদ্ধে বা ভ্রমণে যাওয়া তাদের প্রিয়জনের জন্য অপেক্ষা করে, এবং এই অপেক্ষা তাদের ভালোবাসাকে হ্রাস করে না, বরং তারও শক্তিশালী করে। সান্তিয়াগো অনুভব করল যে সে তার ধন খুঁজে পেয়েছে। ফাতিমা তার ধন। সে সিদ্ধান্ত নিল যে সে কোথাও যাবে না। সে তার বাকি জীবন ফাতিমার সাথে এখানে মরুদ্যানে কাটাবে। সে ইংরেজকেই কথা বলল। যে ইংরেজ এখনও অ্যালকেমিস্টকে খুঁজে পায়নি, সে গভীরভাবে হতাশ হল। সান্তিয়াগো তাকে তার ভালোবাসা এবং থাকার সিদ্ধান্ত সম্পর্কে বলল। ইংরেজ ব্যাখ্যা করল যে ভালোবাসা কাউকে তাদের ব্যক্তিগত গল্প সম্পূর্ণ করতে বাধা দেয় না। যদি তা ঘটে, তবে তা সত্যিকারের ভালোবাসা নয়। কিন্তু সান্তিয়াগো হতাশ হয়ে পড়ল। সে ভালোবাসা এবং স্বপ্নের মধ্যে ছিঁড়ে গেল। একদিন যখন সে মরুভূমিতে একা বসে এইসব ভাবছিল,
তখন সে আকাশে দুটো ঈগলকে লড়াই করতে দেখে। যখন সে দেখছিল তখন হঠাৎ তার মনে একটি ছবি ভেসে উঠল, ভয়ঙ্কর। সে দেখতে পেল একটি সেনাবাহিনী মরুদ্যানে আক্রমণ করছে। এটি একটি ভবিষ্যৎবাণী ছিল, একটি খুব শক্তিশালী লক্ষণ। সে আতঙ্কিত হয়ে গেল। মরুদ্যান একটি নিরাপদ জায়গা ছিল, কেউ কিভাবে এখানে আক্রমণ করতে পারে? তার কি এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করা উচিত? যদি সেই কথা মরুদ্যানের সর্দারদের কাছে বলে, তাহলে কি তারা তাকে বিশ্বাস করবে? একজন অপরিচিত ব্যক্তি, নাকি তাকে মিথ্যাবাদী বলে শাস্তি দেবে? স্যান্টিয়াগোর জীবন আবার এমন এক পর্যায়ে এসে পৌঁছেছিল যেখানে একটি সিদ্ধান্ত শত শত জীবন বাঁচাতে পারে অথবা তার নিজের জীবন নষ্ট করতে পারে। সে কি করবে? আমরা পরবর্তী অধ্যায়ে উত্তরটি খুঁজে পাব। 7ম অধ্যায়, ভবিষ্যৎবাণী এবং আসল রসায়নবিদ। যখন সাহস আপনার ভাগ্য নির্ধারণ করে, স্যান্টিয়াগোর হৃদয় প্রচণ্ড অস্থিরতায় ভুগছিল। একদিকে তার ভবিষ্যৎবাণী ছিল ভয়াবহ, মরুদ্যানের ওপর আসন্ন আক্রমণের পূর্বাভাস দিচ্ছিল। অন্যদিকে সে ভয় পেয়েছিল যে যদি সে কাউকে এই কথা বলে এবং এটি ভুল প্রমাণিত হয়, তাহলে সে তার জীবন হারাতে পারে। সে জিপসি মহিলার কথা মনে রেখেছিল। স্বপ্ন হল ঈশ্বর আমাদের সাথে কথা বলার জন্য ব্যবহৃত ভাষা। তার মনে হয়েছিল যে এই ভবিষ্যৎবাণীটিও মহাবিশ্বের একটা সংকেত যা সে উপেক্ষা করতে পারে না। সে সাহস সঞ্চয় করে প্রথমে সেই উটচালকের কাছে গেল যার সাথে সে মরুভূমি পার হয়েছিল। উটচালক একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি স্যান্টিয়াগোর পুরো গল্প শুনে বললেন, মরুভূমি মানুষকে ভবিষ্যৎ দেখতে শেখায়। তোমার উচিত মরুদ্যানের সর্দারদের কাছে এটা বলা। তারা জ্ঞানী মানুষ, তারা তোমার কথা শুনবে। উটচালকের কথায় স্যান্টিয়াগোকে সাহস জুগিয়েছিল। সে মরুদ্যানের সর্দারদের বিশাল তাঁবুতে গেল। মরুদ্যানের সবচেয়ে বিশিষ্ট ও জ্ঞানী সর্দাররা সেখানে বসেছিল। তাদের মধ্যে একজন অপরিচিত রাখলকে দেখে তারা অবাক হয়ে গেল। স্যান্টিয়াগো দ্বিধাগ্রস্তভাবে তাদের তার পুরো ভবিষ্যৎবাণীটি বলেছিল, কিভাবে সে ঈগলদের লড়াই করতে দেখেছিল এবং কিভাবে সে বুঝতে পেরেছিল যে মরুদ্যান আক্রমণের সম্মুখীন হতে চলেছে। সর্দাররা তার কথা খুব গুরুত্ব সহকারে শুনল। সবচেয়ে বেশি বয়স্ক সর্দারদের একজন বলল, আমরা মরুভূমির নিয়ম জানি এবং তাদের মধ্যে একটি হল প্রত্যেক ভবিষ্যৎবাণী বিশ্বাস করা। আগামীকালের জন্য আমরা মরুদ্যানের নিরপেক্ষতার নিয়মের অবসান ঘটাব। আমরা আমাদের লোককে আশ্বস্তি করব, কিন্তু শর্ত হল আগামীকাল সূর্যাস্তের মধ্যে যদি কোনো আক্রমণ না হয়, তাহলে এই অস্ত্রগুলির মধ্যে একটি আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। স্যান্টিয়াগো তাদের শর্ত মেনে নিল। এখন তার জীবন ঝুঁকির মুখে ছিল। সে তাঁবু থেকে বেরিয়ে গেল। তার হৃৎস্পন্দন তীব্র ছিল। সে বুঝতে পারছিল না যে সে ঠিক করেছে না ভুল। সে মরুভূমির দিকে হাঁটতে শুরু করল। ঠিক তখনই এক প্রবল বাতাস বইল এবং একজন ঘোড়সওয়ার তার সামনে এসে হাজির হল। ঘোড়সওয়ার সম্পূর্ণ কালো পোশাক পরেছিল। তার কাঁধে একটি ঈগল বসেছিল এবং তার হাতে একটি বিশাল তরবারি ছিল। তাকে এতটাই ভয়ঙ্কর দেখাচ্ছিল যে সান্তিয়াগোর মনে হচ্ছিল যেন মৃত্যু তার সামনে উপস্থিত। ঘোড়সওয়ার সান্তিয়াগোর মাথার উপরে তার তরবারি ধরে জিজ্ঞাসা করল, মহাবিশ্বের লক্ষণগুলি বোঝার সাহস কে করেছে? সান্তিয়াগো ভয় পেয়ে গেল, কিন্তু সে মৃত্যুকে ভয় পেল না। সে বলল, আমি এটা করার সাহস করেছি কারণ একটি সেনাবাহিনী ওয়েসিসের দিকে এগিয়ে আসছে এবং আমাকে অনেক জীবন বাঁচাতে হবে। তার উত্তরে এত সত্য এবং সাহস ছিল যে ঘোড়সওয়ার মুগ্ধ হয়ে গেল। সে তার তরবারি নামিয়ে দিল। সান্তিয়াগো জিজ্ঞাসা করল, তুমি কে? ঘোড়সওয়ার উত্তর দিল, আমি সেই যাকে ইংরেজরা খুঁজছে। সান্তিয়াগো বুঝতে পারল এই ছিল মহান অ্যালকেমিস্ট। অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে পরীক্ষা করেছিল। সে তার সাহস পরীক্ষা করেছিল। সে বলেছিল যে যার ব্যক্তিগত গল্প এত শক্তিশালী তাকে কেউ হত্যা করতে পারে না। অ্যালকেমিস্ট তাকে বলেছিল যে ফলাফল যাই হোক না কেন, তার আগামীকাল তার সাথে দেখা করা উচিত। পরের দিন পুরো মরুদ্যানে উত্তেজনা ছিল। মরুদ্যানের সমস্ত লোক অস্ত্র নিয়ে প্রস্তুত ছিল। সূর্য অস্ত যেতে শুরু করে এবং কিছুই ঘটেনি। সান্তিয়াগোর হৃদয় ডুবে যায়।
তারপর হঠাৎ মরুভূমি থেকে ধুলোর মেঘ উঠে আসে। দস্যুদের একটি বাহিনী মরুদ্যান আক্রমণ করে, কিন্তু মরুদ্যানের লোকেরা ইতিমধ্যেই প্রস্তুত ছিল। তারা সাহসের সাথে লড়াই করেছিল এবং সমস্ত আক্রমণকারীকে হত্যা করেছিল। সান্তিয়াগোর ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল। তিনি পুরো মরুদ্যানকে রক্ষা করেছিলেন। সেই সন্ধ্যায় সান্তিয়াগো অত্যন্ত সম্মানিত হয়েছিল। মরুদ্যানের প্রধান তাকে 50টি স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করেছিলেন এবং তাকে মরুদ্যানের পরামর্শদাতা করেছিলেন। সান্তিয়াগো অত্যন্ত আনন্দিত হয়েছিল। এখন তার সম্পদ, সম্মান এবং ফাতিমার ভালোবাসা ছিল। সেখানে সুখে জীবনযাপন করতে পারত। সে অ্যালকেমিস্টের সাথে দেখা করতে গেল। অ্যালকেমিস্ট তাকে অভিনন্দন জানালো, কিন্তু তারপর একটি প্রশ্ন জিজ্ঞাসা করল, তাহলে এখন তোমার ব্যক্তিগত গল্পের কি হবে? তুমি কি এখনো পিরামিডে যাবে? সান্তিয়াগো বলল, আমি আমার ধন খুঁজে পেয়েছি, ফাতিমা আমার ধন। অ্যালকেমিস্ট তখন তাকে বুঝিয়ে বললেন, ফাতিমা মরুভূমির একজন নারী। সে জানে যে একজন পুরুষকে তার ব্যক্তিগত গল্পটি সম্পূর্ণ করতে যেতে হবে। যদি তুমি এখানে থাকো, তুমি সুখী হবে, কিন্তু মাত্র কয়েক বছরের জন্য। তুমি সবসময় পিরামিডে না যাওয়ার জন্য অনুশোচনা করবে। এই অনুশোচনা তোমার ভালোবাসাকে নেতিবাচকতায় ভরিয়ে দেবে। তোমাকে যেতেই হবে। অ্যালকেমিস্ট বলল যে সে তাকে পিরামিডে নিয়ে যাবে। এখন সান্তিয়াগোর মুখোমুখি একই প্রশ্ন, ভালোবাসা নাকি স্বপ্ন? সে কি ফাতিমাকে ছেড়ে এই অজানা যাত্রা শুরু করবে? অ্যালকেমিস্টকে বিশ্বাস করা কি ঠিক হবে? আমরা পরবর্তী অধ্যায়ে উত্তর খুঁজে পাব। 8ম অধ্যায়, অ্যালকেমিস্টের সাথে যাত্রা। যখন হৃদয় কথা বলতে শুরু করে। ফাতিমাকে বিদায় জানানো সান্তিয়াগোর করা সবচেয়ে কঠিন কাজ ছিল। তার চোখে জল এসে গেল। সে ফাতিমাকে বলল যে সে তাকে খুব ভালোবাসে এবং সে অবশ্যই ফিরে আসবে। ফাতিমা কাঁদেনি, বরং হাসে। সে বলল, আমি মরুভূমির একজন নারী, আমি অপেক্ষা করতে জানি। তুমি যাও এবং তোমার ব্যক্তিগত গল্পটি সম্পূর্ণ করো। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। ফাতিমার জ্ঞান এবং ভালোবাসা সান্তিয়াগোকে আরও শক্তিশালী করে তুলেছিল। সে বুঝতে পেরেছিল যে সত্যিকারের ভালোবাসা তোমাকে আবদ্ধ করে না, বরং তোমাকে মুক্ত করে। এটি তোমাকে তোমার স্বপ্নের দিকে উড়তে ডানা দেয়। নতুন আত্মবিশ্বাস এবং সাহস নিয়ে সান্তিয়াগো অ্যালকেমিস্টের সাথে মরুভূমির সেই বিপজ্জনক অংশের দিকে রওনা হল, যেখানে উপজাতীয় দ্বন্দ্ব তীব্র ছিল। অ্যালকেমিস্টের সাথে এই যাত্রা ক্যারাভ্যানের আগের যাত্রাগুলির থেকে অনেক ধালাদা ছিল। অ্যালকেমিস্ট খুব বেশি কথা বলতেন না, কিন্তু তার নীরবতায় গভীর জ্ঞান ছিল। সে সান্তিয়াগোকে বলেছিল যে তোমার শেখার জন্য কেবল একটি জিনিস আছে, তোমার হৃদয়ের কথা শোনো। এটা সান্তিয়াগো অদ্ভুত বলে মনে করেছিল। সে বলেছিল, আমার হৃদয় খুব অস্থির, এটি আমাকে ফাতিমার কথা মনে করিয়ে দেয়, এটি ভয় পায়। অ্যালকেমিস্ট ব্যাখ্যা করলেন, তোমার হৃদয় অস্থির কারণ এটি জীবিত। তোমার হৃদয়ের ভয়ের কথা শোনো, কিন্তু এটিকে তোমার ওপর আধিপত্য বিস্তার করতে দিও না। তাকে বলো যে ভয় পাওয়া অর্থহীন, কারণ যা হওয়ার কথা তা হবেই। তাকে ব্যাখ্যা করো যে কষ্টের ভয় কষ্টের চেয়েও খারাপ, এবং যতক্ষণ পর্যন্ত সে তার স্বপ্নের পিছনে ছুটবে ততক্ষণ কোনো হৃদয় ভঙ্গ হয় না। সান্তিয়াগোর জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল। সে তার হৃদয়ের কণ্ঠস্বরের প্রতি মনোযোগ দিতে শুরু করল। প্রথমে সে কেবল ভয়, সন্দেহ এবং ফাতিমার স্মৃতি শুনতে পেল, কিন্তু ধীরে ধীরে যখন সে শুনছিল, তার হৃদয় শান্ত হতে শুরু করেছিল। এখন তার হৃদয় তাকে মহাবিশ্ব থেকে সংকেত দিতে শুরু করেছিল। এটি তাকে বলেছিল যে বিপদ কোথায় লুকিয়ে আছে, কোথায় জল পাওয়া যেতে পারে। তার হৃদয় এখন সৃষ্টির আত্মার সাথে সংযুক্ত ছিল। অ্যালকেমিস্ট কেবল তার দিকে তাকিয়ে হাসত। সে তাকে সরাসরি উত্তর দিত না, বরং তাকে নিজের উত্তর খুঁজে পেতে অনুপ্রাণিত করত। সে তাকে শিক্ষাচ্ছিল যে প্রকৃত জ্ঞান ভেতর থেকে আসে, বাইরে থেকে নয়। যাত্রাটি খুবই বিপজ্জনক ছিল। তাদের প্রায়শই আক্রমণকারী উপজাতিদের পাশ দিয়ে যেতে হতো। একদিন রাতে যখন তারা একটি মিলিটারি শিবিরের পাশ দিয়ে যাচ্ছিল,
তখন 2 জন সৈন্য তাদের থামিয়ে তল্লাশি করে। সান্তিয়াগোর কাছে মরুদ্যান থেকে স্বর্ণমুদ্রা পাওয়া গেছিল, আর অ্যালকেমিস্টের কাছে দার্শনিকের পাথর এবং জীবন রসায়নের একটি ছোট শিশি ছিল। সৈন্যরা এগুলোকে মূল্যবান জিনিস ভেবে তাদের প্রধানের কাছে নিয়ে যায়। প্রধান যখন অ্যালকেমিস্টকে জিজ্ঞাসা করেন যে তার কাছে কি আছে, অ্যালকেমিস্ট শান্তভাবে উত্তর দেন, এটি দার্শনিকের পাথর এবং জীবন রসায়নের তেল। আমি একজন অ্যালকেমিস্ট এবং আমি যে কোনো ধাতুকে সোনায় রূপান্তরিত করতে পারি এবং চিরকাল বেঁচে থাকতে পারি। এই কথা শুনে প্রধান এবং তার সৈন্যরা হাসতে লাগল। তারা ভেবেছিল সে কোনো পাগল বৃদ্ধ। তারা তাদের ছেড়ে দিল। শিবির থেকে চলে যাওয়ার সময় সান্তিয়াগো অ্যালকেমিস্টকে জিজ্ঞাসা করল, তুমি তাদের সত্য কেন বললে? যদি তারা তাকে বিশ্বাস করত, তাহলে অ্যালকেমিস্ট হেসে উত্তর দিল, যখন তোমার কাছে বিশাল ধন থাকে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে। এটি ছিল আরেকটি শিক্ষা। পৃথিবী প্রায়শই সত্য হজম করতে লড়াই করে। কয়েকদিন পরে অন্য একটি বৃহৎ এবং বিপজ্জনক উপজাতির যোদ্ধাদের দ্বারা তাদের ধরে আনা হয়েছিল। এবার বিষয়টি গুরুত্ব ছিল। তাদেরকে উপজাতির প্রধানের সামনে উপস্থাপন করা হয়েছিল। প্রধানকে নিষ্ঠুর এবং নির্মম বলে মনে হয়েছিল। সে ভেবেছিল তারা গুপ্তচর এবং তাদের মৃত্যুদণ্ডের আদেশ দিতে চলেছে। অ্যালকেমিস্ট এগিয়ে এসে এমন কিছু বলল যা সান্তিয়াগোকে মাটিতে নাড়িয়ে দিল। অ্যালকেমিস্ট বলল, আমরা গুপ্তচর নই, এই যুবক একজন মহান অ্যালকেমিস্ট। সে নিজেকে বাতাসে রূপান্তরিত করতে পারে, আর যদি সে রেগে যায় তাহলে সে তার ক্ষমতা দিয়ে তোমার পুরো শিবির ধ্বংস করে দিতে পারে। এই কথা শুনে প্রধান অবাক হয়ে গেল। অ্যালকেমিস্ট কি সান্তিয়াগোকে বাঁচানোর জন্যই কৌশলটি করেছিলেন, নাকি সে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল? একজন সাধারণ রাখাল কি নিজেকে বাতাসে রূপান্তরিত করতে পারে? এখন সান্তিয়াগোর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হতে চলেছে। 9ম অধ্যায়, বাতাসে রূপান্তরিত হওয়ার চ্যালেঞ্জ। যখন মানুষ তার সীমা অতিক্রম করে। সর্দার অ্যালকেমিস্টের কথা বিশ্বাস করেননি, কিন্তু তিনি এটিকে বিনোদনের সুযোগ হিসেবে বিবেচনা করেছিলেন। তিনি হেসে বললেন, আচ্ছা, এই যুবক নিজেকে বাতাসে রূপান্তরিত করতে পারে। আমি আগে কখনো এমন জাদু দেখিনি। তিনি বললেন, ঠিক আছে, আমি আপনাকে 3 দিন সময় দেব। যদি এই যুবক 3 দিনের মধ্যে নিজেকে বাতাসে রূপান্তরিত করতে পারে, তাহলে আমি আপনার দুজনের জীবনই বাঁচিয়ে দেব। কিন্তু যদি সে না পারে, তাহলে আপনার দুজনেরই খুব যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। এই কথা শুনে সান্তিয়াগো হতবাক হয়ে গেলেন। তিনি অ্যালকেমিস্টের দিকে তাকালেন, তার চোখ প্রশ্নে ভরা। ভাবছিলেন তিনি কি করেছেন। আমি জানতাম আপনি এটা করতে পারবেন, অ্যালকেমিস্ট শান্তভাবে বললেন। কিন্তু সান্তিয়াগোর নিজের উপর বিন্দুমাত্র আস্থা ছিল না। সে কেবল একজন রাখাল ছিলেন। তিনি কিভাবে বাতাসে রূপান্তরিত হতে পারেন? প্রথম দিনটি কেটে গেল। সান্তিয়াগো মরুভূমিতে একটি পাথরের উপর বসে পড়ল। সে ভয় পেয়ে গেল, খুব ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে। অ্যালকেমিস্ট তার কাছে এসে তাকে সান্ত্বনা দিল, ভয় পেও না, তুমি যা জানো তাই করতে পারো। তুমি যা শিখেছ তা কাজে লাগাও। সান্তিয়াগো তার শেখা কথাগুলো নিয়ে ভাবল। সে মৌমাছি পালন করতে, স্ফটিক পরিষ্কার করতে এবং তার হৃদয়ের কথা শুনতে শিখেছিল। কিন্তু এই সব কিছুই তাকে বাতাসে রূপান্তরিত হতে শেখাতে পারেনি। সে সম্পূর্ণ হতাশ হয়ে পড়েছিল। সে অনুভব করেছিল যে তার যাত্রা শেষ হতে চলেছে। দ্বিতীয় দিনটি এসেছিল। সান্তিয়াগো আবার একই পাথরের উপর বসে পড়লেন। সে মরুভূমির সাথে কথা বলার চেষ্টা করল। সে বলল, হে মরুভূমি, আমাকে সাহায্য করো। তুমি ভালোবাসা বোঝো, কারণ তুমি ফাতিমাকে তোমার ভেতরে বহন করে নিয়ে যাও। আমাকে বাতাসের রূপ নিতে হবে, যাতে আমি তার কাছে ফিরে যেতে পারি। মরুভূমি উত্তর দিল, আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমি তোমাকে বাতাসে রূপান্তরিত করতে পারবো না। এর জন্য তোমাকে বাতাসের সাথেই কথা বলতে হবে। সান্তিয়াগো আবার বাতাসের সাথে কথা বলল। সে বলল, তুমি সারা বিশ্ব ভ্রমণ করো, তুমি প্রতিটি গোপন কথা জানো, আমাকে বাতাস হতে শেখাও। এটা শুনে বাতাস খুব কৌতূহলী হয়ে উঠল। সে বলল, আমি কখনো কোনো মানুষকে বাতাসে হতে দেখিনি, কিন্তু আমি একা এটা করতে পারি না। তোমাকে সূর্যের সাথে কথা বলতে হবে। তৃতীয় এবং শেষ দিন এসে গেল। উপজাতির প্রধান এবং তার সমস্ত যোদ্ধা দৃশ্য দেখার জন্য পাথরের কাছে জড়ো হলেন। সান্তিয়াগো সূর্যের দিকে তাকিয়ে তার সাথে কথা বললেন। তিনি বললেন, হে সূর্য, তুমি সব কিছু জানো, তুমি সৃষ্টির আত্মাকে জানো, আমাকে বাতাস হতে শেখাও। সূর্য বলল, মিয়া, যদি তুমি জানো যে সবকিছু এক,
কিন্তু আমি তোমাকে বাতাসে রূপান্তরিত করতে পারি না, তাহলে তোমাকে অবশ্যই তার সাথে কথা বলতে হবে। তিনি অবশ্যই সবকিছু সৃষ্টি করেছেন। এখন সান্তিয়াগোর আর কোনো উপায় ছিল না। তিনি চোখ বন্ধ করে প্রথমবারের মতো কেবল তার হৃদয় থেকে শব্দ ছাড়াই প্রার্থনা করলেন। তিনি সৃষ্টির আত্মার সাথে কথা বললেন। তিনি সূর্য, চাঁদ, নক্ষত্র, মরুভূমি, বাতাস এবং মানবতা সৃষ্টিকারী শক্তির সাথে কথা বললেন। যখন তিনি তা করলেন, তখন তার গভীর উপলব্ধি হল। তিনি বুঝতে পারলেন যে তার হৃদয় এবং সৃষ্টির আত্মা এক। তিনি বুঝতে পারলেন যে সবকিছু পরস্পর সম্পর্কিত। প্রেমই এমন শক্তি যা সবকিছু রূপান্তরিত করতে পারে, আরও ভালো করতে পারে। আর যখন সেই পরম জ্ঞান উপলব্ধি করতে পারল, তখন মরুভূমিতে একটি ভয়ানক ঝড় উঠল। বাতাস এত তীব্র হয়ে গেল যে যোদ্ধাদের তাঁবু উড়ে গেল। পুরো আকাশ বালিতে ভরে গেল। সেনাপতি এবং তার লোকেরা ভয়ে মাটিতে শুয়ে পড়ল। তারা কিছুই দেখতে পেল না। ঝড় থামলে তারা দেখতে পেল যে সান্তিয়াগো যেখানে বসেছিলেন সেখানে নেই। পাথরের ওপারে তিনি উপস্থিত ছিলেন। তিনি বাতাসে রূপান্তরিত হননি, কিন্তু বাতাস, মরুভূমি এবং সূর্যের সাহায্যে তিনি নিজেকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছিলেন। তিনি যা অসম্ভব বলে মনে হয়েছিল তা সম্পূর্ণ করেছিলেন। সেনাপতি এবং তার লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে কেঁপে উঠল। তারা সান্তিয়াগো এবং অ্যালকেমিস্ট দেবতাদের কথা ভেবে তাদের ছেড়ে দিল। সান্তিয়াগো তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। পিরামিডগুলো খুব বেশি দূরে ছিল না, কিন্তু পিরামিডের মধ্যে কি আসল ধন ছিল, নাকি গল্পে এখনও কোনো বিশেষ মোড় ছিল? অধ্যায় 10, পিরামিডের ছায়ায়। যখন গন্তব্য আপনার সামনে, ওই অবিশ্বাস্য অলৌকিক ঘটনার পর উপজাতির প্রধান কেবল সান্তিয়াগো এবং অ্যালকেমিস্টকে জিতে দেননি, বরং তাদের সাথে তার কিছু সৈন্যও পাঠিয়েছিলেন পিরামিডে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। যাত্রার শেষ দিন কাজটা এখন সহজ মনে হচ্ছিল। কয়েকদিন পর তারা একটি মঠে পৌঁছাল। অ্যালকেমিস্ট বললেন যে তাদের সেখান থেকে আলাদা হতে হবে। সান্তিয়াগোকে তার বাকি যাত্রা একাই করতে হবে। মঠের ভেতরে অ্যালকেমিস্ট একজন সন্ন্যাসীর কাছে রান্নাঘর ব্যবহারের অনুমতি চাইলেন। তিনি আগুন জ্বালিয়ে একটি পাত্রে কাঁচের একটি ব্লক গলিয়ে দিলেন। তারপর তিনি তার পকেট থেকে একটি হলুদ কাঁচের ডিম বের করলেন, যা ছিল দার্শনিকের পাথর। তিনি এর একটি ছোট অংশ গলিত কাঁচে ফেলে দিলেন এবং তাৎক্ষণিকভাবে কাঁচটি উজ্জ্বল সোনায় রূপান্তরিত হল। সান্তিয়াগো অবাক হয়ে গেলেন। তিনি নিজের চোখে অ্যালকেমির অলৌকিক ঘটনা দেখেছিলেন। অ্যালকেমিস্ট সোনাকে 4 ভাগে ভাগ করলেন। তিনি 1 ভাগ মঠের সন্ন্যাসীর কাছে দান করলেন এবং 1 ভাগ নিজের কাছে রাখলেন। তিনি 1 ভাগ সান্তিয়াগোকে দিলেন এবং বললেন, এটা তোমার জন্য। তুমি সবকিছু হারিয়েছ, এর ক্ষতিপূরণ হিসেবে এটি। তারপর তিনি 4র্থ অংশ সন্ন্যাসীকে দিলেন এবং বললেন, এটাও সান্তিয়াগোর জন্য। হয়তো ভবিষ্যতে তার এটার প্রয়োজন হবে। সান্তিয়াগো এটা বুঝতে পারেনি, কিন্তু সে সোনাটা নিয়ে গেল। যাওয়ার আগে অ্যালকেমিস্ট তাকে শেষ গল্পটা বলল। গল্পটা ছিল একজন যুবকের, যাকে রোমান সম্রাট 2টি বাক্য দিয়েছিলেন। একটিতে পৃথিবীর সমস্ত জ্ঞান ছিল এবং অন্যটিতে পৃথিবীর সমস্ত দুঃখের সারাংশ ছিল। এই বাক্যগুলো ছিল, সব কিছুই এক এবং যা হওয়ার কথা তা হবে। অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে বললেন, এখন তুমি তোমার গন্তব্যের খুব কাছে চলে এসেছ। তোমার হৃদয়কে অনুসরণ করো। অ্যালকেমিস্টকে বিদায় জানানোর পর সান্তিয়াগো একা পিরামিডের দিকে রওনা দিল। কয়েক ঘন্টা পরে সে দূরে মিশরের গ্রেট পিরামিড দেখতে পেল। এগুলি এত বিশাল এবং মহিমান্বিত ছিল যে সান্তিয়াগো তাদের দেখে হতবাক হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলল। তার দীর্ঘ, কষ্টকর এবং অবিশ্বাস্য যাত্রা অবশেষে তার গন্তব্যে পৌঁছেছে। সেই ঈশ্বর, মহাবিশ্ব, জিপসি মহিলা, বৃদ্ধ রাজা, স্ফটিক ব্যবসায়ী, ফাতেমা এবং অ্যালকেমিস্টকে ধন্যবাদ জানালো। সে তা করল। এখন তাকে যা করতে হবে তা হল তার ধন খুঁজে বের করা। সে তার হৃদয়কে জিজ্ঞাসা করল, কোথায় সে খনন করবে। তার হৃদয় তাকে পিরামিডের কাছে একটি নির্দিষ্ট স্থানে নির্দেশ করল। সে সারা রাত সেই স্থানে বালিতে খনন করতে কাটিয়েছে।
সে ক্লান্ত ছিল, কিন্তু তার মধ্যে একটি নতুন শক্তি ছিল। সে তার ধনসম্পত্তির খুব কাছে ছিল। সে খনন করতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। সে হতাশ হতে শুরু করে। ঠিক তখনই সে তার পিছনে কিছু লোকের ছায়া দেখতে পেল। তারা উপজাতি সংঘর্ষ থেকে পালিয়ে আসা শরণার্থী। তারা সান্তিয়াগোকে কিছু একটা খুঁড়তে দেখেছিল। তারা ভেবেছিল সে সোনা লুকিয়ে রাখছে। তারা সান্তিয়াগোকে ধরে ফেলে এবং তাকে প্রচণ্ড মারধর করে। তারা তাকে তল্লাশি চালায় আর অ্যালকেমিস্টের দেওয়া সোনার খণ্ডটা নিল। সান্তিয়াগো যন্ত্রণায় কাতরাতে বলল, আমি শুধু এখানে একটা স্বপ্নের জন্য গুপ্তধনের খোঁজ করছি। এই কথা শুনে ডাকাতদের নেতা হেসে উঠল। সে বলল, তুমি কত বোকা! তুমি পুরো মরুভূমি পেরিয়ে এখানে এসেছ স্বপ্নের পিছনে ছুটতে। আমিও 2 বছর ধরে একটা স্বপ্ন দেখছি। আমার স্বপ্নে আমি স্পেনের একটি ধ্বংসপ্রাপ্ত গির্জায় ভেতরে যাই, যেখানে একটি ডুমুর গাছ জন্মায়। সেই গাছের শিকড়ের নিচে একটি ধন লুকিয়ে আছে। কিন্তু আমি তোমার মতো বোকা নই যে স্বপ্নের পিছনে ছুটতে এত দূরে যাব। এই বলে ডাকাতরা হেসে চলে গেল। সান্তিয়াগো যন্ত্রণায় মাটিতে পড়ে রইল। তার শরীর ক্ষতবিক্ষত, তার সোনা চুরি হয়ে গেছে, কিন্তু তার মুখে হাসি। সে তার ধন খুঁজে পেয়েছে। কিন্তু কিভাবে? ডাকাতরা তাকে ডাকাতি করেছে। তাহলে সে ধন কোথায় পেল? ডাকাতের স্বপ্নে কি সান্তিয়াগোর উত্তর লুকিয়েছিল? রহস্যটি পরবর্তী অধ্যায়ে প্রকাশিত হবে। অধ্যায় 11, আসল ধনসম্পত্তির রহস্য, যখন যাত্রা নিজেই গন্তব্যস্থলে পরিণত হয়। বন্ধুরা, সেই মুহূর্তটি কল্পনা করো। সান্তিয়াগো মিশরের পিরামিডের নিচে রক্তাক্ত এবং লুণ্ঠিত অবস্থায় পড়ে আছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম, এত দীর্ঘ যাত্রা, এত অসুবিধা, সবকিছু এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। যে কোনো সাধারণ মানুষ এই পরিস্থিতি দেখে বিধ্বস্ত হয়ে যেত, তাদের অভিশাপ দিত। ভাগ্য। কিন্তু সান্তিয়াগো হাসছিল। কেন? কারণ ডাকাত সর্দারের কথা তাকে তার অনুসন্ধানের উত্তর দিয়েছিল। ডাকাত স্পেনের একটি ধ্বংসপ্রাপ্ত গির্জার কথা বলেছিল, যেখানে একটি ডুমুর গাছ জন্মেছিল এবং এর গোড়ায় একটি ধন ছিল। এটি সেই গির্জা যেখানে সান্তিয়াগো তার স্ত্রীদের সাথে ঘুমাতেন, যেখান থেকে তিনি এই দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন। তিনি মুহূর্তের মধ্যে সব কিছু বুঝতে পেরেছিলেন। ধনটি মিশরে ছিল না, ধনটি ঠিক সেখানেই যেখানে তিনি চলে গিয়েছিলেন। তিনি শুরুতে বৃদ্ধ রাজা যা বলেছিলেন তা তার বাড়িতে মনে রেখেছিলেন। কখনো কখনো গন্তব্যে পৌঁছতে অনেক দীর্ঘ রাস্তা হয়। তিনি বুঝতে পেরেছিলেন, যদি তিনি এই দীর্ঘ যাত্রা শুরু না করতেন, যদি তিনি টাঞ্জিয়ারে প্রতারিত না হতেন, যদি তিনি স্ফটিকের দোকানে কাজ না করতেন, যদি তিনি ফাতেমার সাথে দেখা না করতেন, যদি তিনি অ্যালকেমিস্টের কাছ থেকে না শিখতেন, তাহলে তিনি কখনোই তার ধন খুঁজে পেতেন না। তাকে মিশরেই আসতে হয়েছিল কেবল কেউ তাকে বলার জন্য যে ধনটি স্পেনে রয়েছে। মহাবিশ্ব তাকে একটি দীর্ঘ এবং কঠিন যাত্রায় নিয়ে গিয়েছিল, যাতে সে কেবল ধনই খুঁজে না পায়, বরং শিখতেও পারে পথে আরও অনেক কিছু। এখন সে বুঝতে পারল যে আসল ধন সোনা বা রত্ন নয়, আসল ধন ছিল এই যাত্রায় অর্জিত অভিজ্ঞতা। সে ভাইরানের সাথে কথা বলতে শিখেছে, সে মহাবিশ্বের সংকেত বুঝতে শিখেছে, সে সৃষ্টির আত্মাকে অনুভব করেছে, সে তার হৃদয়ের কথা শুনতে শিখেছে, সে মরুভূমি, বাতাস এবং সূর্যের সাথে কথা বলেছে। সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে এবং তার আত্মার জ্ঞান বুঝতে পেরেছে। সে একজন সরল রাখাল ছিল, যে এখন একজন জ্ঞানী এবং অভিজ্ঞ মানুষে পরিণত হয়েছে। এটাই ছিল তার আসল ধন। এই যাত্রা তাকে সেই ধন খুঁজে বের করা এবং পরিচালনা করার জন্য সক্ষম মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ছিল। মঠে চতুর্থ সোনার মুদ্রা পাওয়ার পর সে অ্যালকেমিস্টের কথাও বুঝতে পেরেছিল। কাজটা এখন সহজ মনে হচ্ছিল। কয়েকদিন পর তারা একটি মঠে পৌঁছাল। অ্যালকেমিস্ট বললেন যে তাদের সেখান থেকে আলাদা হতে হবে। সান্তিয়াগোকে তার বাকি যাত্রা একাই করতে হবে। মঠের ভেতরে অ্যালকেমিস্ট একজন সন্ন্যাসীর কাছে রান্নাঘর ব্যবহারের অনুমতি চাইলেন। তিনি আগুন জ্বালিয়ে একটি পাত্রে কাঁচের একটি ব্লক গলিয়ে দিলেন।
তারপর তিনি তার পকেট থেকে একটি হলুদ কাঁচের ডিম বের করলেন, যা ছিল দার্শনিকের পাথর। তিনি এর একটি ছোট অংশ গলিত কাঁচে ফেলে দিলেন এবং তাৎক্ষণিকভাবে কাঁচটি উজ্জ্বল সোনায় রূপান্তরিত হল। সান্তিয়াগো অবাক হয়ে গেলেন। তিনি নিজের চোখে অ্যালকেমির অলৌকিক ঘটনা দেখেছিলেন। অ্যালকেমিস্ট সোনাকে 4 ভাগে ভাগ করলেন। তিনি 1 ভাগ মঠের সন্ন্যাসীর কাছে দান করলেন এবং 1 ভাগ নিজের কাছে রাখলেন। তিনি 1 ভাগ সান্তিয়াগোকে দিলেন এবং বললেন, এটা তোমার জন্য। তুমি সব কিছু হারিয়েছ, এর ক্ষতিপূরণ হিসেবে এটি। তারপর তিনি 4র্থ অংশ সন্ন্যাসীকে দিলেন এবং বললেন, এটাও সান্তিয়াগোর জন্য। হয়তো ভবিষ্যতে তার এটার প্রয়োজন হবে। সান্তিয়াগো এটা বুঝতে পারেনি, কিন্তু সে সোনাটা নিয়ে গেল। যাওয়ার আগে আলকেমিস্ট তাকে শেষ গল্পটা বলল। গল্পটা ছিল একজন যুবকের, যাকে রোমান সম্রাট 2টি বাক্য দিয়েছিলেন। একটিতে পৃথিবীর সমস্ত জ্ঞান ছিল এবং অন্যটিতে পৃথিবীর সমস্ত দুঃখের সারাংশ ছিল। এই বাক্যগুলো ছিল, সব কিছুই এক এবং যা হওয়ার কথা তা হবে। অ্যালকেমিস্ট সান্তিয়াগোকে বললেন, এখন তুমি তোমার গন্তব্যের খুব কাছে চলে এসেছ। তোমার হৃদয়কে অনুসরণ করো। অ্যালকেমিস্টকে বিদায় জানানোর পর সান্তিয়াগো একা পিরামিডের দিকে রওনা দিল। কয়েক ঘন্টা পরে সে দূরে মিশরের গ্রেট পিরামিড দেখতে পেল। এগুলি এত বিশাল এবং মহিমান্বিত ছিল যে সান্তিয়াগো তাদের দেখে হতবাক হয়ে গেল। সে হাঁটু গেড়ে বসে কেঁদে ফেলল। তার দীর্ঘ, কষ্টকর এবং অবিশ্বাস্য যাত্রা অবশেষে তার গন্তব্যে পৌঁছেছে। সেই ঈশ্বর, মহাবিশ্ব, জিপসি মহিলা, বৃদ্ধ রাজা, স্ফটিক ব্যবসায়ী, ফাতেমা এবং অ্যালকেমিস্টকে ধন্যবাদ জানালো। সে তা করল। এখন তাকে যা করতে হবে তা হল তার ধন খুঁজে বের করা। সে তার হৃদয়কে জিজ্ঞাসা করল, কোথায় সে খনন করবে। তার হৃদয় তাকে পিরামিডের কাছে একটি নির্দিষ্ট স্থানে নির্দেশ করল। সে সারা রাত সেই স্থানে বালিতে খনন করতে কাটিয়েছে। সে ক্লান্ত ছিল, কিন্তু তার মধ্যে একটি নতুন শক্তি ছিল। সে তার ধনসম্পত্তির খুব কাছে ছিল। সে খনন করতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। সে হতাশ হতে শুরু করে। ঠিক তখনই সে তার পিছনে কিছু লোকের ছায়া দেখতে পেল। তারা উপজাতি সংঘর্ষ থেকে পালিয়ে আসা শরণার্থী। তারা সান্তিয়াগোকে কিছু একটা খুঁড়তে দেখেছিল। তারা ভেবেছিল সে সোনা লুকিয়ে রাখছে। তারা সান্তিয়াগোকে ধরে ফেলে এবং তাকে প্রচণ্ড মারধর করে। তারা তাকে তল্লাশি চালায় আর অ্যালকেমিস্টের দেওয়া সোনার খণ্ডটা নিল। সান্তিয়াগো যন্ত্রণায় কাতরাতে বলল, আমি শুধু এখানে একটা স্বপ্নের জন্য গুপ্তধনের খোঁজ করছি। এই কথা শুনে ডাকাতদের নেতা হেসে উঠল। সে বলল, তুমি কত বোকা! তুমি পুরো মরুভূমি পেরিয়ে এখানে এসেছ স্বপ্নের পিছনে ছুটতে। আমিও 2 বছর ধরে একটা স্বপ্ন দেখছি। আমার স্বপ্নে আমি স্পেনের একটি ধ্বংসপ্রাপ্ত গির্জায় ভেতরে যাই, যেখানে একটি ডুমুর গাছ জন্মায়। সেই গাছের শিকড়ের নিচে একটি ধন লুকিয়ে আছে। কিন্তু আমি তোমার মতো বোকা নই যে স্বপ্নের পিছনে ছুটতে এত দূরে যাব। এই বলে ডাকাতরা হেসে চলে গেল। সান্তিয়াগো যন্ত্রণায় মাটিতে পড়ে রইল। তার শরীর ক্ষতবিক্ষত। তার সোনা চুরি হয়ে গেছে, কিন্তু তার মুখে হাসি। সে তার ধন খুঁজে পেয়েছে। কিন্তু কিভাবে? ডাকাতরা তাকে ডাকাতি করেছে। তাহলে সে ধন কোথায় পেল? ডাকাতের স্বপ্নে কি সান্তিয়াগোর উত্তর লুকিয়েছিল? রহস্যটি পরবর্তী অধ্যায়ে প্রকাশিত হবে। অধ্যায় 11, আসল ধনসম্পত্তির রহস্য, যখন যাত্রা নিজেই গন্তব্যস্থলে পরিণত হয়। বন্ধুরা, সেই মুহূর্তটি কল্পনা করো। সান্তিয়াগো মিশরের পিরামিডের নিচে রক্তাক্ত এবং লুণ্ঠিত অবস্থায় পড়ে আছে। বছরের পর বছর কঠোর পরিশ্রম, এত দীর্ঘ যাত্রা, এত অসুবিধা, সবকিছু এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। যে কোনো সাধারণ মানুষ এই পরিস্থিতি দেখে বিধ্বস্ত হয়ে যেত, তাদের অভিশাপ দিত। ভাগ্য। কিন্তু সান্তিয়াগো হাসছিল। কেন? কারণ ডাকাত সর্দারের কথা তাকে তার অনুসন্ধানের উত্তর দিয়েছিল।
ডাকাত স্পেনের একটি ধ্বংসপ্রাপ্ত গির্জার কথা বলেছিল, যেখানে একটি ডুমুর গাছ জন্মেছিল এবং এর গোড়ায় একটি ধন ছিল। এটি সেই গির্জা যেখানে সান্তিয়াগো তার স্ত্রীদের সাথে ঘুমাতেন, যেখান থেকে তিনি এই দীর্ঘ যাত্রা শুরু করেছিলেন। তিনি মুহূর্তের মধ্যে সব কিছু বুঝতে পেরেছিলেন। ধনটি মিশরে ছিল না, ধনটি ঠিক সেখানেই যেখানে তিনি চলে গিয়েছিলেন। তিনি শুরুতে বৃদ্ধ রাজা যা বলেছিলেন তা তার বাড়িতে মনে রেখেছিলেন। কখনো কখনো গন্তব্যে পৌঁছতে অনেক দীর্ঘ রাস্তা হয়। তিনি বুঝতে পেরেছিলেন, যদি তিনি এই দীর্ঘ যাত্রা শুরু না করতেন, যদি তিনি টাঞ্জিয়ারে প্রতারিত না হতেন, যদি তিনি স্ফটিকের দোকানে কাজ না করতেন, যদি তিনি ফাতেমার সাথে দেখা না করতেন, যদি তিনি অ্যালকেমিস্টের কাছ থেকে না শিখতেন, তাহলে তিনি কখনোই তার ধন খুঁজে পেতেন না। তাকে মিশরেই আসতে হয়েছিল কেবল কেউ তাকে বলার জন্য যে ধনটি স্পেনে রয়েছে। মহাবিশ্ব তাকে একটি দীর্ঘ এবং কঠিন যাত্রায় নিয়ে গিয়েছিল, যাতে সে কেবল ধনই খুঁজে না পায়, বরং শিখতেও পারে পথে আরও অনেক কিছু। এখন সে বুঝতে পারল যে আসল ধন সোনা বা রত্ন নয়, আসল ধন ছিল এই যাত্রায় অর্জিত অভিজ্ঞতা। সে ভাইরানের সাথে কথা বলতে শিখেছে, সে মহাবিশ্বের সংকেত বুঝতে শিখেছে, সে সৃষ্টির আত্মাকে অনুভব করেছে, সে তার হৃদয়ের কথা শুনতে শিখেছে, সে মরুভূমি, বাতাস এবং সূর্যের সাথে কথা বলেছে। সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছে এবং তার আত্মার জ্ঞান বুঝতে পেরেছে। সে একজন সরল রাখাল ছিল যে এখন একজন জ্ঞানী এবং অভিজ্ঞ মানুষে পরিণত হয়েছে। এটাই ছিল তার আসল ধন। এই যাত্রা তাকে সেই ধন খুঁজে বের করা এবং পরিচালনা করার জন্য সক্ষম মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় ছিল। মঠে চতুর্থ সোনার মুদ্রা পাওয়ার পর সে অ্যালকেমিস্টের কথাও বুঝতে পেরেছিল। যদি কোনো স্বপ্ন জেগে ওঠে, তাহলে তা উপেক্ষা করো না। এটা তোমার ব্যক্তিগত গল্পের ডাক হতে পারে। এই সুন্দর যাত্রায় আমার সাথে থাকার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি দ্য অ্যালকেমিস্টের এই অডিও বইয়ের সারাংশ তোমার হৃদয় ছুঁয়েছে এবং তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। যদি তুমি এই অডিও বইয়ের সারাংশটি উপভোগ করে থাকো, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলো না। এই গল্পে তোমাকে কি স্পর্শ করেছে এবং তোমার ব্যক্তিগত গল্প কি তা মন্তব্যে আমাদের জানাও। আর হ্যাঁ, যদি তুমি এমন জীবন বদলে দেওয়া বইয়ের জগতে নিজেকে ডুবে রাখতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেল বুকস লেনে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপো, যাতে তুমি কখনো কোনো ভিডিও মিস না করো। পরবর্তী বই নিয়ে নতুন যাত্রায় দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমার স্বপ্নের পিছনে ছুটতে থাকো।